আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়টি নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। বর্তমানে আমাদের রিভিউ ক্লাস চলছে। গত ক্লাসে আমরা অধ্যায় 3 হতে অ্যারিথমেটিক কোড ও কোডের রূপান্তর নিয়ে রিভিউ আলোচনা করেছি। আজকে আমাদের এটি 22তম ক্লাস এবং রিভিউ ক্লাস 5। আজকে আমরা অধ্যায় 5 নিয়ে রিভিউ আলোচনা করব। অধ্যায় 5-এ রয়েছে লজিক ফ্যামিলি ও ডিজিটাল আইসির বৈশিষ্ট্য। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে লজিক ফ্যামিলি ও তার শ্রেণীবিভাগ, এসএসআই, এমএসআই, এলএসআই ও ভিএলএসআই এর সংজ্ঞা, ট্রানজিস্টর লজিক ফ্যামিলি, ডিটিএল ও টিটিএল এর বর্ণনা, মস লজিক ফ্যামিলির বর্ণনা, লজিক সার্কিটের প্রপাগেশন ডিলে, স্পিড, নয়েজ ইমিউনিটি, পাওয়ার ডিসিপেশন, ফ্যান ইন, ফ্যান আউট, অপারেটিং টেম্পারেচার ও পাওয়ার রেটিংয়ের অর্থ সহ বর্ণনা এবং ডিজিটাল আইসির বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল আলোচনায় চলে যাই। লজিক ফ্যামিলি ও তার শ্রেণীবিভাগ। প্রথমে আমরা জেনে নিব লজিক ফ্যামিলি কি। একটি নির্দিষ্ট সার্কিট কনফিগারেশন ব্যবহার করে বিভিন্ন লজিক ফাংশন সম্পাদনের জন্য নির্মিত একই লজিক লেভেল ও সাপ্লাই ভোল্টেজের সাথে সামঞ্জস্যপূর্ণ আইসির গ্রুপকে লজিক ফ্যামিলি বলা হয়। লজিক ফ্যামিলির শ্রেণীবিভাগ। লজিক ফ্যামিলিকে 2 ভাগে ভাগ করা হয়েছে: বাইপোলার লজিক ফ্যামিলি এবং ইউনিপোলার লজিক ফ্যামিলি। বাইপোলার লজিক ফ্যামিলিতে শিক্ষার্থীরা বাইপোলার সেমিকন্ডাক্টর ডিভাইস ব্যবহৃত হয়। এই বাইপোলার লজিক ফ্যামিলিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা স্যাচুরেটেড এবং নন স্যাচুরেটেড। স্যাচুরেটেড লজিক ফ্যামিলির অন্তর্ভুক্ত লজিক সার্কিটে ট্রানজিস্টরকে স্যাচুরেশনে নিয়ে কার্য সম্পাদন করা হয়। আর নন স্যাচুরেটেড লজিক ফ্যামিলির অন্তর্ভুক্ত লজিক সার্কিটে ট্রানজিস্টরকে স্যাচুরেশনে যেতে দেওয়া হয় না এবং স্যাচুরেশনের পূর্বেই কার্য সমাধা করা হয়। স্যাচুরেটেড লজিক ফ্যামিলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে লক্ষ্য করো, দেখো আরটিএল, যার পূর্ণ রূপ হলো রেজিস্টর ট্রানজিস্টর লজিক। ডিটিএল, ডায়োড ট্রানজিস্টর লজিক। ডিসিটিএল, ডাইরেক্ট কাপল ট্রানজিস্টর লজিক। আইআইএল, ইন্টিগ্রেটেড ইনজেকশন লজিক। শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, 2টি আই দেখানো হয়েছে এখানে। এখানে আমরা এই আইআইএল কে আই স্কোয়ার এলও লেখা যায়। এরপরে রয়েছে এইচটিএল, অর্থাৎ হাই থ্রেশহোল্ড লজিক। টিটিএল, ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক। এবারে আমরা লক্ষ্য করি ইউনিপোলার লজিক ফ্যামিলি কি। ইউনিপোলার লজিক ফ্যামিলিতে ইউনিপোলার সেমিকন্ডাক্টর ডিভাইস ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে ইউনিপোলার ডিভাইস বলতে মসফেটকে বোঝানো হয়েছে। ইউনিপোলার লজিক ফ্যামিলি আবার 3 ভাগে বিভক্ত: পিমস অর্থাৎ পি চ্যানেল মসফেট, এনমস এন চ্যানেল মসফেট এবং সিমস হলো
কমপ্লিমেন্টারি মসফেট। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম লজিক ফ্যামিলির প্রকারভেদ। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় লজিক ফ্যামিলি হলো টিটিএল এবং সিমস লজিক ফ্যামিলি। এবারে আমরা এসএসআই, এমএসআই, এলএসআই এবং ভিএলএসআই দ্বারা কি বোঝানো হয়েছে তা আমরা জেনে নিব। এসএসআই এর পূর্ণ অর্থ হলো স্মল স্কেল ইন্টিগ্রেশন। এই সকল আইসিতে সমন্বিত লজিক গেটের সংখ্যা থাকে 12টির চেয়ে কম। এমএসআই মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। এই সকল সার্কিটে লজিক গেটের সংখ্যা থাকে 12টি থেকে 99টি পর্যন্ত। এলএসআই লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই সকল আইসিতে লজিক গেটের সংখ্যা থাকে 100টি থেকে 9999টি পর্যন্ত। ভিএলএসআই এর পূর্ণ অর্থ হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই সকল আইসিতে লজিক গেটের সংখ্যা 10,000টি থেকে 99,999টি পর্যন্ত হয়। ট্রানজিস্টর লজিক ফ্যামিলি ডিটিএল ও টিটিএল নিয়ে এবার আমরা আলোচনা করব। ডায়োড ট্রানজিস্টর লজিক, অর্থাৎ প্রথমে আমরা ডিটিএল একটি এন গেটের সার্কিট নিয়ে আলোচনা করব। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো একটি ডিটিএল এন গেটের সার্কিট। এই সার্কিটটিকে কেন ডিটিএল সার্কিট বলা হয়? আমরা কি জেনেছি যে ডি অর্থ হলো ডায়োড, টি হলো ট্রানজিস্টর আর এল হলো লজিক। অর্থাৎ এই সার্কিটে কি থাকবে? ডায়োড এবং ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এই কারণে এটিকে ডিটিএল লজিক সার্কিট বলা হয়। আর এই সার্কিটটিকে ডিটিএল এন গেট কেন বলা হয়? যেহেতু এই সার্কিটটি একটি এন গেটের লজিক ফাংশন সম্পন্ন করবে। তো এখন আমরা দেখব কিভাবে সার্কিটটি একটি এন গেটের লজিক ফাংশন সম্পন্ন করে। এখানে দেখো শিক্ষার্থীরা, একটি ট্রানজিস্টর Q1 এবং 3টি ডায়োড ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখো R1 এবং R2 দুটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে। এই রেজিস্টর দুটি ভোল্টেজ ডিভাইডার হিসাবে কাজ করবে এবং এখানে যে +5 ভোল্ট দেওয়া হয়েছে, এই 5 ভোল্ট এই 5 ভোল্ট হতে R1 রেজিস্টরের অ্যাক্রসে যে পজিটিভ ভোল্টেজ ড্রপ হবে তা এই ডায়োড 3টির অ্যানোডে প্রযুক্ত হবে এবং তা প্রযুক্ত হয়ে এই 3টি ডায়োডকে ফরওয়ার্ড বায়াস প্রদান করবে। আর এখানে দেখো এই ডায়োড 3টির ক্যাথোডে দেখো A1, A2, A3 3টি ইনপুট দেখানো হয়েছে। অর্থাৎ এই সার্কিটটি একটি 3 ইনপুট বিশিষ্ট এন গেট হিসাবে কাজ করবে। আর এই ট্রানজিস্টরে দেখো ইমিটরে একটি রেজিস্টর আরই ব্যবহার করা হয়েছে। এই আরই এর এখানে দেখো ওয়াই বিন্দুতে আমরা আউটপুট পাবো। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে সার্কিটটি একটি 3 ইনপুট বিশিষ্ট এন গেট হিসাবে কাজ করবে। তাহলে শিক্ষার্থীরা আমরা একটু এর ট্রুথ টেবিলটি লক্ষ্য করি। দেখো এই ট্রুথ টেবিলে কি A3, A2, A1 এর 3টি ইনপুট দেখানো হয়েছে এবং ওয়াই হলো এর আউটপুট। এবং আমরা কি জানি যে একটি 3 ইনপুট বিশিষ্ট যে কোনো গেটের ইনপুটকে 8টি উপায়ে সাজানো যায়। দেখো কিভাবে আমরা সাজিয়েছি, 0 0 0 0 0 1 এভাবে লাস্টে 1 1 1, অর্থাৎ 3টি ইনপুটকে 8টি উপায়ে সাজানো হয়েছে। আর এখানে দেখো আউটপুট দেখানো হয়েছে। তো আমরা প্রথমেই লক্ষ্য করি, যখন দেখো 3টি ইনপুটে যখন আমরা 0 দিব, অর্থাৎ A1, A2, A3 3টি ইনপুটে যখন 0 দেওয়া হবে, তখন শিক্ষার্থীরা এই 3টি ডায়োডই হবে ফরওয়ার্ড বায়াস। ফলে এই 3টি ডায়োড দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং ওই অবস্থায় এই এক্স বিন্দুতে ভোল্টেজ হবে 0। এই 0 ভোল্ট Q1 ট্রানজিস্টরের বেজে প্রযুক্ত হবে। ফলে Q1 ট্রানজিস্টরটি কাট অফে যাবে। যেহেতু এটি এনপিএন ট্রানজিস্টর এবং বেসটা পি টাইপ,
এই পি টাইপে 0 ভোল্ট যাওয়ার কারণে Q1 ট্রানজিস্টরটি কাট অফে যাবে, ফলে এর এই ইমিটর রেজিস্টর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ফলে এখানে কোনো ভোল্টেজ ড্রপও হবে না, ফলে ওয়াই আউটপুট লো অর্থাৎ লজিক 0 পাওয়া যাবে। তাহলে আমরা দেখো এই ট্রুথ টেবিলে কি দেখছি, যখন এই তিনটি ইনপুট 0 তখন ওয়াই আউটপুটের মানও 0। এবার দেখো এই তিনটি ইনপুটের মধ্যে যদি আমরা কি দেখেছি যে এই তিনটি ইনপুটের যদি যে কোনো একটি ইনপুটে 0 দেওয়া হয়, অর্থাৎ ক্যাথোডে যদি 0 দেওয়া হয় তাহলে ওই ডায়োডটি কিন্তু ফরওয়ার্ড বায়াস হয়। তাহলে সেক্ষেত্রে ওই ডায়োডটি দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং ওই অবস্থায় এই এক্স বিন্দুতে 0 ভোল্ট পাওয়া যাবে, ফলে এই ট্রানজিস্টরটি অফ হবে এবং আউটপুটে কি লজিক 0 পাওয়া যাবে। অর্থাৎ এই তিনটি ইনপুটের যে কোনো একটি যদি 0 থাকে তাহলে আমরা আউটপুট কি পাবো, লো। তাহলে এখানে লক্ষ্য করো, দেখো এখান থেকে এই পর্যন্ত এই 7টি সাজানো অবস্থা ইনপুটের প্রত্যেকটিতেই 0 রয়েছে, এই কারণে আউটপুট কি পাবো, 0। দেখো প্রত্যেকটির আউটপুটে 0। কিন্তু যখন দেখো A1 A2 A3 তিনটি ইনপুটে 1 1 1 অর্থাৎ 5 ভোল্ট প্রয়োগ করা হয়, তখন এই তিনটি ডায়োডে কি হবে, রিভার্স বায়াস প্রাপ্ত হবে, ফলে এই তিনটি ডায়োডের কোনোটি দিয়েই কারেন্ট প্রবাহিত হবে না, ফলে এখানে এই এক্স বিন্দুতে প্রায় 5 ভোল্ট পাওয়া যাবে, যার ফলে এই Q1 ট্রানজিস্টরটি অন হবে, ফলে Q1 ট্রানজিস্টরের মধ্য দিয়ে এই RE এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং ওয়াই আউটপুটে কি হাই ভোল্টেজ অর্থাৎ লজিক 1 পাওয়া যাবে, যা আমরা এখানে ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে এই সার্কিটটি, এই ডিটিএল সার্কিটটি একটি 3 ইনপুট বিশিষ্ট এই ধরনের ট্রুথ টেবিল অনুসারে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি এটি একটি ডিটিএল ন্যান্ড গেটেড সার্কিট। ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক অর্থাৎ টিটিএল ন্যান্ড গেটের এবার সার্কিট নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো শিক্ষার্থীরা একটি টিটিএল ন্যান্ড গেটের সার্কিট দেখানো হয়েছে। এই সার্কিটটিকে কেন টিটিএল সার্কিট বলা হয়? টিটিএল অর্থ আমরা কি জেনেছি যে ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক, অর্থাৎ এখানে কিন্তু কোনো ডায়োড ব্যবহার করা হয়নি, শুধু ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। আর এক্ষেত্রে দুটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে, R1 এবং R2, যা ট্রানজিস্টরকে বায়াসিং এর জন্য ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখো শিক্ষার্থীরা এই Q1 ট্রানজিস্টরে দুটি ইমিটার ব্যবহার করা হয়েছে। এই দুটি ইমিটার ব্যবহার করার কারণে একে মাল্টিপল ইমিটার ট্রানজিস্টর বলা হয়। আর এখানে দেখো Q2 ট্রানজিস্টরের কালেক্টর থেকে ওয়াই আউটপুট নেওয়া হয়েছে, অর্থাৎ Q1 এর ইমিটার দুটিতে থেকে ইনপুট দেওয়া হয়েছে A এবং B তে, এবং Q2 এর কালেক্টর থেকে আউটপুট নেওয়া হয়েছে। এবং এই সার্কিটটি কি একটি ন্যান্ড গেট হিসাবে কাজ করবে। তাহলে আমরা এখন দেখব কিভাবে সার্কিটটি ন্যান্ড গেট হিসাবে কাজ করে। এখানে দেখো ভিসিসি প্রয়োগ করা হয়েছে 5 ভোল্ট। এখন যখন শিক্ষার্থীরা আমরা এই এ এবং বি ইনপুটে 0, এতে 0 এবং বিতে 0 প্রয়োগ করা হয়, তখন যেহেতু এনপিএন ট্রানজিস্টর, লক্ষ্য করো এই পি বেসটা পি এবং এই ইমিটার দুটি এন টাইপ, ফলে এর বেস ইমিটার জাংশন দুটি হবে ফরওয়ার্ড বায়াস, ফলে বেস থেকে ইমিটার দুটি দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এই সময় বেস থেকে কালেক্টর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, ফলে Q2 এর বেজে প্রায় 0 ভোল্ট পাওয়া যাবে, যার ফলে Q2 ট্রানজিস্টরটি কি কাট অফে যাবে, ফলে Q2 এই ট্রানজিস্টরের কালেক্টরে যে R2 রেজিস্টর, এই রেজিস্টর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং কোনো ভোল্টেজ ড্রপও হবে না, ফলে এই ওয়াই আউটপুটে কত ভোল্ট, 5 ভোল্ট পাওয়া যাবে, যাকে আমরা লজিক 1 বলবো। তাহলে ট্রুথ টেবিলে লক্ষ্য করো, যখন A0 B0 তখন ওয়াই এর মান কত, 1। একইভাবে দেখো যখন আমরা এতে 0 বিতে 1 এবং এতে 1 বিতে 0 দিব, তখন অল্টারনেটলি অর্থাৎ একবার
এই ইমিটর একবার এই ইমিটরটা দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, আরেকবার এই ইমিটর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে বেস থেকে। ফলে সেক্ষেত্রেও কিন্তু এই Q1 এর বেস থেকে কালেক্টরে কারেন্ট প্রবাহিত হবে না। ফলে Q2 এর বেসে ভোল্টেজ হবে 0 এবং এই কারণে এই Q2 ট্রানজিস্টরটি কাট অফে থাকবে এবং আউটপুটে কি লজিক 1 পাওয়া যাবে, যা দেখো এই ট্রুথ টেবিলে দেখানো হয়েছে। এবার শিক্ষার্থীরা যখন এ এবং বি দুটি ইনপুটই কি হয় লজিক 1, অর্থাৎ এখানে 5 ভোল্ট এখানে 5 ভোল্ট যখন দেওয়া হবে তখন এই Q1 ট্রানজিস্টরের ইমিটার বেস জাংশন দুটি হবে রিভার্স বায়াস। ফলে বেস থেকে ইমিটার দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কিন্তু এই সময় বেস কালেক্টর হবে ফরওয়ার্ড বায়াস। ফলে বেস থেকে কালেক্টরে কারেন্ট প্রবাহিত হবে, যার ফলে এই Q2 ট্রানজিস্টরে বেস বায়াস পাবে এবং Q2 ট্রানজিস্টরের এই কালেক্টরে R2 রেজিস্টর দিয়ে আবার কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে এবং R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সৃষ্টি হবে। ফলে এই Q2 এর কালেক্টরে অর্থাৎ Y আউটপুটে 5 ভোল্টের চেয়ে কম ভোল্ট পাওয়া যাবে, যাকে আমরা লো বা লজিক 0 বলি। তাহলে যখন এ এবং বি এর মান 1 তখন আউটপুট হবে 0। তাহলে শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা দেখলাম কি সার্কিটটি একটি কি 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুসারে কাজ করছে। সুতরাং এটি একটি টিটিএল ন্যান্ড গেট সার্কিট। এবার শিক্ষার্থীরা আমরা মস লজিক ফ্যামিলি নিয়ে আলোচনা করব। মস লজিক ফ্যামিলিকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা এনমস লজিক যেখানে এন চ্যানেল মসফেট ব্যবহৃত হয়, পিমস লজিক পি চ্যানেল মসফেট এখানে ব্যবহৃত হয়, আর সিমস লজিক এতে পি চ্যানেল এবং এন চ্যানেল মসফেট একত্রে ব্যবহৃত হয়। আমরা এখন একটি এনমস ন্যান্ড গেটের লজিক সার্কিট কিভাবে কাজ করে তা আলোচনা করব। এখানে দেখো শিক্ষার্থীরা যে সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো এনমস ন্যান্ড গেটের একটি সার্কিট। এখানে দেখো T1, T2, T3 তিনটি এনমস ব্যবহার করা হয়েছে। এখানে লক্ষ্য করো এই যে সাবস্ট্রেটে অ্যারোটি লক্ষ্য করো তোমরা, ভিতরের দিকে যদি হয় তাহলে একে আমরা কি বলবো এনমস। এই অ্যারোটি যদি এইভাবে বাইরের দিকে থাকতো তাকে আমরা পিমস বলতাম। তাহলে এখানে তিনটি মসফেটই কি এনমস। এখানে দেখো T1 মসফেটের এটি হলো কি গেট আর এই টার্মিনালটি ড্রেন এবং এটি সোর্স। এখানে দেখো ড্রেনে 5 ভোল্ট দেওয়া হয়েছে এবং এই 5 ভোল্টকে এই গেটের সাথে সংযোগ করা হয়েছে। এখন যেহেতু এটি এনমস এবং এতে গেটে 5 ভোল্ট দেওয়া হয়েছে, সুতরাং এই T1 এনমসটি সবসময় অন থাকবে এবং এটি লোড হিসাবে কাজ করবে। এবার এখানে লক্ষ্য করো T2 এবং T3 এই দুটি মসফেটের গেটে এ এবং বি দেখানো হয়েছে, অর্থাৎ এ এবং বি এই দুটি ইনপুট হিসাবে কাজ করবে এবং এখান থেকে অর্থাৎ T2 এর এই যে ড্রেন থেকে এক্স আউটপুট নেওয়া হয়েছে, এটি হলো এই সার্কিটের আউটপুট, এখান থেকে নেওয়া হবে। এখানে দেখো আমরা একটি 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের প্রতীক দেখানো হয়েছে, অর্থাৎ এটি হলো ন্যান্ড গেটের সার্কিট আর এটি হলো ন্যান্ড গেটের প্রতীক। এখন শিক্ষার্থীরা আমরা একটু দেখি যে কিভাবে এটি একটি ন্যান্ড গেট হিসাবে কাজ করবে। তাহলে অবশ্যই আমাদের কি এর একটু ট্রুথ টেবিলটা আমরা দেখে নেই। দেখো এর ট্রুথ টেবিল এখানে আমরা দেখিয়েছি। দেখো যখন এ এবং বি 0, একটু শিক্ষার্থীরা আমি বলে নেই যে এনমস কি কখন অন হবে, যখন এর গেটে আমরা 0 দিব তখন এই এন মসফেটটি অফ থাকবে, আর যখন গেটে আমরা লজিক 1 অর্থাৎ 5 ভোল্ট দিব তখন এই এনমস অন হবে। যেমন দেখো এখানে এই যে 5 ভোল্ট গেটে দেওয়া হয়েছে আগেই বলেছি, তাহলে এই T1 এনমসটি সবসময় অন থাকবে। তাহলে এখানে দেখো যখন এ এবং বি দুটি ইনপুটই 0, তাহলে গেটে কি 0 দেওয়া হয়েছে, অর্থাৎ T2 এবং T3 দুটি মসফেটই অফ থাকবে। ফলে এই দুটি মসফেটই ওপেন সার্কিট হিসাবে কাজ করবে।
অর্থাৎ তখন এই এক্স এর সাপেক্ষে অর্থাৎ এক্স হতে এই গ্রাউন্ড পর্যন্ত হাই ইম্পিডেন্স শো করবে, ফলে আউটপুট কি হবে, হাই ভোল্টেজ অর্থাৎ লজিক 1 পাওয়া যাবে, যা আমরা এই ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা এতে 0 এবং বিতে 1 দিই, দেখো বিতে 1 দিলে এই T3 অন কিন্তু T2 অফ, ফলে এটি ওপেন সার্কিট, কিন্তু এটি শর্ট সার্কিট হিসাবে কাজ করবে। কিন্তু যেহেতু আউটপুট আমরা এক্স থেকে এই পর্যন্ত নিব, এই T2 অফ থাকার কারণে এক্ষেত্রেও হাই ইম্পিডেন্স শো করবে, ফলে আউটপুটে লজিক 1 পাওয়া যাবে। আবার যখন এতে 1 বিতে 0 দিব, তখন এই T2 হবে অন, T3 অফ। এক্ষেত্রেও শিক্ষার্থীরা এক্স আউটপুটে আমরা লজিক 1 পাবো। কিন্তু যখন এ এবং বি দুটি ইনপুটই 1 হবে, দেখো এর মান 1, বির মান 1, অর্থাৎ এখানেও 5 ভোল্ট, এখানেও যখন 5 ভোল্ট দিব গেটে, দুইটি মসফেটের গেটে যখন আমরা 5 ভোল্ট দিব, তখন এই T2 মসফেটটি অন হবে, এটিও অন হলে আমরা জানি কি এটি শর্ট সুইচ হিসাবে কাজ করে, এভাবে শর্ট সুইচ হিসাবে কাজ করবে। ফলে এই এক্স বিন্দু থেকে এই গ্রাউন্ড পর্যন্ত ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স কমে যাবে, কম হবে, ফলে এক্স বিন্দুতে আউটপুটও কমে যাবে, অর্থাৎ আউটপুট আমরা কত পাবো, লো, অর্থাৎ যাকে আমরা লজিক 0 বলবো, যা এই ট্রুথ টেবিলে দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম কিভাবে এই এনমস সার্কিটটি একটি ন্যান্ড গেট হিসাবে কাজ করে। এবার আমরা এনমস নর গেটের সার্কিট কিভাবে কাজ করে আমরা তা একটু জানব। এখানে দেখো শিক্ষার্থীরা, আগের সার্কিটের মতো T1 যে এনমসটিতে এই গেটের সাথে কিন্তু 5 ভোল্ট এবং ড্রেনের সাথে 5 ভোল্ট দেওয়া হয়েছে, সুতরাং এটি অলওয়েজ যখন সাপ্লাই দিব অন থাকবে এবং লোড হিসাবে কাজ করবে। আর এখানে দেখো আগের সার্কিটে যেখানে T2 এবং T3 সিরিজে সংযোগ ছিল, এখন T2 এবং T3 এই মসফেট দুটি প্যারালালে সংযোগ রয়েছে। এবং এই দেখো T2 এর গেটে এ ইনপুট এবং T3 এর গেটে বি ইনপুট দেখানো হয়েছে। এটি হলো এর নর গেটের প্রতীক। এবার আমরা এর কার্যপ্রণালী বোঝার জন্য এই ট্রুথ টেবিলটি একটু দেখে নিই। দেখো এখানে ট্রুথ টেবিল দেখানো হয়েছে, যখন এ এবং বি দুটি ইনপুটে আমরা 0 দিব, তাহলে কি হবে বলো তো শিক্ষার্থীরা, T2 এবং T3 দুটি মসফেটে কিন্তু এই অবস্থায় কি থাকবে, অফ থাকবে, যেহেতু গেটে 0। তাহলে অফ থাকায় কি হবে, এটি ওপেন সার্কিট, এটি ওপেন সার্কিট, ফলে এই যে এক্স বিন্দু থেকে গ্রাউন্ড পর্যন্ত আবার ইম্পিডেন্স বেশি থাকবে, ফলে এই এক্স বিন্দুতে হলো হাই ভোল্টেজ অর্থাৎ লজিক 1 পাবো। দেখো লজিক 1 দেখানো হয়েছে। আর যখন আমরা দেখো এতে 0 বিতে 1 দিব, এখানে বিতে 1 দিলে কিন্তু এই T3 অন হবে, লক্ষ্য করো T3 অন আর T2 অফ থাকবে। এখন যেহেতু এর সাথে এটি প্যারালালে সংযোগ, ফলে এটি অফ, কিন্তু এই T3 অন থাকার কারণে কিন্তু কি হবে, এই এক্স থেকে গ্রাউন্ড পর্যন্ত আবার ইম্পিডেন্স কমে যাবে, কম হবে, ফলে ওয়াই আউটপুট কি হবে, লো হবে, অর্থাৎ লজিক 0 হবে। একইভাবে দেখো যখন এতে 1 বিতে 0, তখন এই T3 হবে কি অফ আর T2 হবে অন। এক্ষেত্রেও কিন্তু কি হবে, এই এক্স থেকে এই গ্রাউন্ড পর্যন্ত কি রেজিস্ট্যান্স আবার কম দেখাবে, ফলে এই এক্স আউটপুটে কি লো, অর্থাৎ লজিক 0 পাওয়া যাবে। একইভাবে যখন এ এবং বি দুটি ইনপুটেই লজিক 1 হবে, দুটি ইনপুটে যখন লজিক 1 দিবে দেওয়া হবে, তখন T2 এবং T3 দুটি মসফেটই অন হবে। দুটি মসফেট অন হওয়ার কারণে এক্স হতে এই গ্রাউন্ড পর্যন্ত আবার কি হবে, লো রেজিস্ট্যান্স বা লো ইম্পিডেন্স দেখাবে, ফলে এক্স আউটপুট লো অর্থাৎ লজিক 0 পাওয়া যাবে এক্স আউটপুটে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম কিভাবে সার্কিটটি এই নর গেটের ট্রুথ টেবিল অনুসারে কাজ করছে। এবার শিক্ষার্থীরা আমরা লজিক সার্কিটের কিছু
সংজ্ঞা আমরা জানবো। দেখো, প্রোপাগেশন, ডিলে, স্পিড, নয়েজ ইমিউনিটি, পাওয়ার ডিসিপেশন, ফ্যান ইন, ফ্যান আউট, অপারেটিং টেম্পারেচার ও পাওয়ার রেটিং সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা দেখে নিব প্রোপাগেশন ডিলে কি। প্রোপাগেশন ডিলে হলো যখন কোনো একটা লজিক গেটে ইনপুট দেওয়া হয়, ইনপুট দেওয়ার পর সাথে সাথেই কিন্তু আউটপুটটি পাওয়া যায় না, কিছু সময় লাগে। এই যে সময়, যত সময় পরে আমরা আউটপুটটি পাই, একে বলা হয় ওই লজিক গেটের প্রোপাগেশন ডিলে। এখানে দেখো শিক্ষার্থীরা, এটি কি দেখতে পাচ্ছ তোমরা? এটি একটি নট গেট বা ইনভার্টার। এর ইনপুট হলো ভি ইন এবং আউটপুট হলো ভি আউট। এখন শিক্ষার্থীরা, আমরা কি জানি? ইনপুটে, এই নট গেটের ইনপুটে যা দিব, আউটপুটে তার আমরা বিপরীত সিগন্যাল পাই। তাহলে ইনপুটে যদি আমরা এই ধরনের পালস দেই, আউটপুটে দেখো কি দেখানো হয়েছে? তার বিপরীত পালস। কিন্তু লক্ষ্য করো, দেখো ইনপুটটি শুরু হয়েছে এখান থেকে, আর আউটপুটটি কিন্তু একটু পরে শুরু হয়েছে। অর্থাৎ এই যে এখান থেকে এতটুক কিন্তু সময় নিচ্ছে, ইনপুটের পর আউটপুট পরিবর্তন হতে একটু সময় নিচ্ছে। এই সময়টুকুই হলো কি এর প্রোপাগেশন ডিলে। স্পিড, ইনপুট টার্মিনালে সিগন্যাল প্রয়োগ এবং আউটপুট টার্মিনালে লজিক স্টেটের পরিবর্তন। অর্থাৎ লজিক গেটের ইনপুট টার্মিনালে ইনপুট দেওয়ার পর আউটপুট টার্মিনালে লজিক স্টেটের পরিবর্তন যে হয়, এই দুয়ের মধ্যকার অতিক্রান্ত যে সময়, একেই বলা হয় লজিক গেটের স্পিড। অপারেটিং বা কার্যকরী তাপমাত্রা, লজিক সার্কিটগুলো একটি নির্দিষ্ট তাপমাত্রার সীমার মধ্যে নির্ভরশীলভাবে, অর্থাৎ সঠিকভাবে, নষ্ট না হয়ে যদি সঠিকভাবে নির্ভরশীলভাবে কাজ করে, তবে লজিক সার্কিটের, তাকে বলা হয় লজিক সার্কিটের অপারেটিং বা কার্যকরী তাপমাত্রা। সাধারণত শিল্প কারখানার জন্য ব্যবহৃত আইসির জন্য এই তাপমাত্রার রেঞ্জ হয় 0 ডিগ্রি সেলসিয়াস হতে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং সামরিক ক্ষেত্রে এই তাপমাত্রার রেঞ্জ -55 ডিগ্রি সেলসিয়াস হতে 125 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। নয়েজ ইমিউনিটি ও নয়েজ মার্জিন, বৈদ্যুতিক ভোল্টেজ অথবা চৌম্বক শক্তির প্রভাবে লজিক সার্কিটের সংযোগ তারে কি হয়? অপ্রত্যাশিতভাবে কিছু ভোল্টেজ ইনডিউসড হতে পারে। এই ইনডিউসড ভোল্টেজকে বলা হয় নয়েজ। এই নয়েজের প্রভাবে লজিক সার্কিটের ইনপুটের ভোল্টেজ কমে যদি ভিআইএস, অর্থাৎ ইনপুট ভোল্টেজের যে হাই রেঞ্জ, এর থেকে যদি কম হয়, অথবা বেড়ে ভিআইএল, অর্থাৎ ইনপুট ভোল্টেজের লো লেভেলের যদি বেশি হয়, তাহলে সার্কিটটি কি অনির্ভরশীল হয়। ইনপুটের নয়েজ বা এই অবাঞ্ছিত ভোল্টেজ সহ্য করার ক্ষমতাকে বলা হয় একটা লজিক সার্কিটের নয়েজ ইমিউনিটি। আর নয়েজ ইমিউনিটির পরিমাপকে বলা হয় নয়েজ মার্জিন। পাওয়ার ডিসিপেশন বা শক্তি ক্ষয়, কোনো লজিক গেটে ইনপুট দেওয়ার ফলে যে পরিমাণ পাওয়ার লস হয়, তাকে বলা হয় পাওয়ার ডিসিপেশন বা শক্তি ক্ষয়। এই পাওয়ার ডিসিপেশন সিমস লজিক ফ্যামিলির জন্য অত্যন্ত কম হয়ে থাকে। পাওয়ার রেটিং, লজিক গেটের উপাদানসমূহ যেমন ট্রানজিস্টর, মসফেট ইত্যাদি অ্যাক্টিভ যে ডিভাইস ব্যবহৃত হয় লজিক গেটে উপাদান হিসাবে, এই উপাদানগুলিকে অ্যাক্টিভ করার জন্য যে ডিসি ব্যবহার করা হয়, তা একটি পাওয়ার সাপ্লাই হতে দেওয়া হয়, যাকে তার পাওয়ার সাপ্লাই বা পাওয়ার রেটিং বলা হয়। কোনো সিরিজের আইসিতে এই সাপ্লাই ভোল্টেজ +5 ভোল্ট, আবার কোনো সিরিজের আইসিতে এই সাপ্লাই ভোল্টেজ ম্যাক্সিমাম +10 ভোল্ট রেটিং ধরা হয়। ফ্যান ইন হলো একটি লজিক গেট সর্বোচ্চ যতগুলি ইনপুট সুষ্ঠুভাবে চালাতে পারে, তার সংখ্যাকে বলা হয় কি? ফ্যান ইন।
এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটি কি ন্যান্ড গেট দেখানো হয়েছে এবং এর ইনপুট কয়টি? 8টি। অর্থাৎ এই ন্যান্ড গেটটি 8টি ইনপুটকে সুষ্ঠুভাবে চালাতে পারবে। সুতরাং এর ফ্যান ইন হলো 8। ফ্যান আউট, ফ্যান আউট হলো, দেখো এই সার্কিটে লক্ষ্য করো, এটি হলো কি একটি নট গেট। এই নট গেটের ইনপুট, এটি হলো আউটপুট। এই আউটপুটটি আবার এটি কি একটি ন্যান্ড গেট, এটি নট গেট, এটি হলো নর গেট। তাহলে এই নট গেটের আউটপুটকে আলাদা আলাদা 3টি গেটের ইনপুটে প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ একটি লজিক গেটের আউটপুট, এই লজিক গেটের আউটপুট দ্বারা আমরা সর্বোচ্চ যতগুলি ইনপুট চালানো যায় তাকে ফ্যান আউট বলা হয়। তাহলে এই নট গেটের আউটপুট দ্বারা সর্বোচ্চ এই 3টি গেটের ইনপুটকে চালনা করা যাবে। সুতরাং এর ফ্যান আউট হবে কত? 3। এবারে শিক্ষার্থীরা আমরা ডিজিটাল আইসির বৈশিষ্ট্যগুলি কি তা জেনে নিব। ডিজিটাল আইসির বৈশিষ্ট্যসমূহ হলো ফ্যান ইন, ফ্যান আউট, নয়েজ ইমিউনিটি, নয়েজ মার্জিন, সাপ্লাই ভোল্টেজ, পাওয়ার ডিসিপেশন, স্পিড, প্রোপাগেশন ডিলে, অপারেটিং টেম্পারেচার, লজিক লেভেল, অপারেশন ফ্রিকোয়েন্সি। এই সবগুলি হচ্ছে ডিজিটাল আইসির বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা আমরা কিন্তু এই পয়েন্টগুলি আগেই আলোচনা করেছি। তাহলে শিক্ষার্থীরা আজকের এই 5ম অধ্যায়ের উপর এই ছিল আমাদের আলোচনা। এবারে এই 5ম অধ্যায়ের উপর রয়েছে তোমাদের জন্য বাড়ির কাজ। আজকে আমরা 5ম অধ্যায় নিয়ে রিভিউ আলোচনা করলাম। তোমাদের এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে প্রশ্ন করতে পারো। আজকের এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা শেষ করছি। থ্যাংক ইউ।